ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাখা হয়েছে নিউ ইয়র্কের কুখ্যাত ডিটেনশন সেন্টারে। উদ্বেগ জানিয়ে দায় সেরেছে জাতিসংঘ। বাস ড্রাইভার থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হয়েছিলেন মাদুরো। বিনা ভোটের নির্বাচন আর খাদ্য সংকটে বিপর্যয়। বাংলাদেশের সঙ্গে ভারতের প্রতিবেশী নীতি স্পষ্ট করলেন জয়শঙ্কর। নির্বাচনের পর সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশাবাদ। বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। মুস্তাফিজ ইস্যুতে দুই দেশের সম্পর্ক আরও তিক্ততার দিকে। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে। মাদক ও অস্ত্র সংক্রান্ত মামলায় আগামী সপ্তাহে আদালতে তোলা হবে তাকে। হেলিকপ্টারগুলো ম্যানহাটনের ওয়েস্ট সাইড হেলিপোর্টে অবতরণ করে। এরপর কঠোর নিরাপত্তার মধ্যে মাদুরোকে গাড়ি বহরযোগে নেওয়া হয় ডিই এর সদর দফতরে। সেখানে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে। সেখানে পৌঁছানোর পর তাদের যুক্তরাষ্ট্রের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ডিআই এর কার্যালয়ে নেওয়া হয়। মাদক ও অস্ত্র সংক্রান্ত মামলায় আগামী সপ্তাহে আদালতে তোলা হবে তাকে। হেলিকপ্টারগুলো ম্যানহাটনের ওয়েস্ট সাইড হেলিপোর্টে অবতরণ করে। এরপর কঠোর নিরাপত্তার মধ্যে মাদুরোকে গাড়ি বহরযোগে নেওয়া হয় ডি এর সদর দপ্তরে। সেখানে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর তাকে স্থানান্তর করা হয় ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার, যা যুক্তরাষ্ট্রের কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত। মার্কিন আদালতের নথি অনুযায়ী আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানি হবার কথা রয়েছে। এদিকে ভেনেজুয়েলায় অভিযানের এই পরিকল্পনা কয়েক মাস ধরে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, নিরাপদ ক্ষমতা হস্তান্তর হবার আগ পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। খুব শীঘ্রই সেখানে একটি বিশেষ দলও পাঠানো হবে। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে চালানো যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক অভিযানে অন্তত 40 জন নিহত হয়েছে। তাদের মধ্যে সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক মানুষও রয়েছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন বাহিনী ভেনেজুয়েলার মাটিতে নামার আগে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ব্যাপক আকারে অভিযান চালানো হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে যুক্তরাষ্ট্রকে বাধা দিলে আরও বড় হামলা চালানো হতে পারে ভেনেজুয়েলায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ এবং একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করছে। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ মানার উপর জোর দিয়ে তিনি মানবাধিকার ও আইনের শাসন বজায় রেখে সংকট সমাধানে অন্তর্ভুক্তিমূলক সংলাপের আহ্বান জানান। বিস্তারিত প্রতিবেদনে। Geopolitical tensions are rising. ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, এ ধরনের অভিযানের ফলে ভেনেজুয়েলায় অভ্যন্তরীণ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং এর প্রভাব গোটা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর ও দীর্ঘমেয়াদী উদ্বেগজনক প্রভাব ফেলতে পারে। বিবৃতিতে উল্লেখ করা হয়, ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি বা অভ্যন্তরীণ সংকট যাই হোক না কেন, সামরিক হস্তক্ষেপ একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করছে। জাতিসংঘের মতে এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্ক ও সংকট ব্যবস্থাপনায় নেতিবাচক নজির হয়ে থাকতে পারে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে। জাতিসংঘ মহাসচিব সব পক্ষের প্রতি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান পুনর্ব্যক্ত করেন। তার বক্তব্যে বিশেষভাবে বলা হয়, আন্তর্জাতিক আইনের বিধিবিধান উপেক্ষা করা হলে তা শুধু সংশ্লিষ্ট দেশ নয়, বরং বৈশ্বিক শাসন ব্যবস্থার জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এই প্রেক্ষাপটে তিনি যে কোনো একতরফা সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার উপরও জোর দেন। গুতেরেস একই সঙ্গে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি সম্মান রেখে ভেনেজুয়েলার সংকটের রাজনৈতিক সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, সংকট নিরসনে সব পক্ষকে অন্তর্ভুক্ত করে অর্থবহ সংলাপই একমাত্র টেকসই পথ। সহিংসতা বা শক্তি প্রদর্শনের মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করা হয়।
এদিকে পরিস্থিতির অবনতি ও আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে কলম্বিয়ার অনুরোধে এবং রাশিয়া ও চীনের সমর্থনে 5 ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। ওই বৈঠকে ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ এবং এর সম্ভাব্য আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথাও রয়েছে। বিশ্লেষকদের মতে এই বৈঠক ভেনেজুয়েলার সংকটের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। শাহিদা রুবি, মাইটিভি। ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে রয়েছে। নিকোলা মাদুরো শ্রমিক রাজনীতি থেকে উঠে এসে হুগো চাভেজের উত্তরসূরি হিসেবে ক্ষমতায় আসেন। তবে তার শাসনামলে বিতর্কিত নির্বাচন, বিরোধী দমন, তীব্র মুদ্রাস্ফীতি ও খাদ্য সংকট দেশটিকে গভীর বিপর্যয়ে ফেলেছে। এর ফলে লাখ লাখ মানুষ দেশ ছাড়তে বাধ্য হয় এবং আঞ্চলিক উদ্বাস্তু সংকট তৈরি হয়। বিস্তারিত প্রতিবেদনে। নিকোলা মাদুরো ভেনেজুয়েলার রাজনীতির এক রহস্যময় ও শক্তিশালী চরিত্র। একসময় সাধারণ বাস চালক হিসেবে জীবন শুরু করা মাদুরো ট্রেড ইউনিয়ন নেতা হয়ে রাজনীতির মূলধারায় প্রবেশ করেন। হুগো চাভেজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি 2006 সালে পররাষ্ট্রমন্ত্রী হন এবং চাভেজের মৃত্যুর পর 2013 সালে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। মাদুরোর ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। দুজনেই চাভেজের আদর্শের অনুগামী ছিলেন এবং দেশের অর্থনৈতিক সংকটের সময়ে একে অপরের পাশে ছিলেন। বাস চালক থেকে রাজনীতির মূলধারায় প্রবেশের সময় মাদুরো শ্রমিকদের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন এবং ট্রেড ইউনিয়ন নেতৃত্বের মাধ্যমে তিনি সাংগঠনিক দক্ষতা অর্জন করেন। মাদুরোর জীবনের মোড় ঘুরে যায় 1992 সালে, যখন তিনি সেনা কর্মকর্তা হুগো চাভেজের মুক্তির জন্য আন্দোলন গড়ে তোলেন। চাভেজ ক্ষমতায় আসার পর মাদুরো তার ডান হাত হয়ে ওঠেন। পররাষ্ট্রমন্ত্রী ভাইস প্রেসিডেন্টের পদ অতিক্রম করে 2013 সালে তিনি দেশের প্রেসিডেন্ট হন। মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলা অর্থনৈতিক ও মানবিক সংকটে পড়ে। তেলের দামে পতন, দুর্নীতি ও মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষ ক্ষুধার্ত থাকে। 2018 সালে তাকে দামি রেস্তোরাঁয় বিলাসী খাবার খেতে দেখা যায়, যা বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও বিতর্কের জন্ম দেয়। রাজনৈতিকভাবে মাদুরো বিতর্কিত নির্বাচন ও সংবিধান সংশোধনের মাধ্যমে ক্ষমতা শক্তিশালী করেছেন। আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, তেল বাণিজ্য অবরোধ ও সমুদ্রপথে চাপের মুখেও তিনি ক্ষমতায় টিকেছিলেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো দেশের জেলখানা অপরাধীদের ব্যবহার করে মাদক পাচারে জড়িত, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করে এসেছিলেন। ভেনেজুয়েলা তার শাসনকালে অনেকেই স্বৈরশাসন ও মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ হিসেবে দেখেন। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে মাদুরো আন্তর্জাতিক মানচিত্রে শক্তিশালী, বিতর্কিত, তীব্র আলোচিত নেতা হিসেবেই রয়ে গিয়েছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হলে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী সম্পর্ক আরও দৃঢ় হবে। তিনি বলেন, ভারত সব সময় সহযোগিতামূলক দেশগুলোকে সহায়তা করে এবং যে দেশ সন্ত্রাসবাদ চালায় তাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার রাখে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আশা প্রকাশ করেছেন, বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হলে দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের সাথে প্রতিবেশী সম্পর্ক আরও দৃঢ় হবে। 2 জানুয়ারি চেন্নাইয়ে এক অনুষ্ঠানে সাম্প্রতিক বাংলাদেশ সফর সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বিষয়টি হিন্দুস্তান টাইমস একটি ভিডিওতে সম্প্রচার করেছে। জয়শঙ্কর বলেন, ভারত সবসময় এমন দেশগুলোর সমর্থন ও সহায়তা দেয় যারা সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখে। উদাহরণ হিসেবে তিনি মহামারীর সময় টিকা বিতরণের সহায়তা এবং পরে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সাহায্যের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, যেসব প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদ চালায় তাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারতের রয়েছে। ভারতের নীতি পরিচালিত হয় সাধারণ বুদ্ধি এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে। বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা ও রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ভারতের হস্তক্ষেপ না করার অবস্থান বজায় রেখেও দেশের নিরাপত্তা স্বার্থ রক্ষা করতে কিভাবে প্রতিবেশী প্রথম নীতি পুনর্গঠন করা হচ্ছে, এই প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, মাত্র 2 দিন আগে তিনি বাংলাদেশে ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের অনেক প্রতিবেশী আছে, এটি আমাদের সৌভাগ্য। কূটনীতি কোনো রকেট সায়েন্স নয়, এটি হলো সাধারণ বুদ্ধির প্রয়োগ। তিনি উদাহরণ হিসেবে বলেন, যদি আপনার হোস্টেলের প্রতিবেশী আপনার প্রতি সদয় হয়, ক্ষতি না করে, তাহলে স্বাভাবিকভাবে আপনি তাকে সাহায্য করবেন। একইভাবে আমরা দেশগুলোর সঙ্গে আচরণ করি।
জয়শঙ্কর ইউক্রেনের যুদ্ধকে উদাহরণ হিসেবে টানেন। তিনি বলেন, ওই যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানি সংকট সৃষ্টি হয়েছিল। তবে ভারত তখনও প্রতিবেশী দেশগুলোকে জ্বালানি, খাদ্য ও সার সরবরাহ করেছে। তিনি বলেন, যা আমাদের ছিল আমরা তা ভাগ করেছি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন করে চির ধরতে শুরু করেছে। এরই পরিপ্রেক্ষিতে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিস্তারিত প্রতিবেদনে। The former Prime Minister of Bangladesh, বেগম খালেদা জিয়া টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। রবিবার 17 জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল রাতেও বিসিবি পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেছিলেন। তখন বিসিবি পরিচালকদের বেশিরভাগই কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের মনোভাব জানার পর সিদ্ধান্ত বদলেছেন তারা। তবে ভেন্যু পরিবর্তন অসম্ভব বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তাদের ভাষ্য, কারো খামখেয়ালিপনার বশে হুট করে ম্যাচ বদলে দেওয়া যায় না। এটা একেবারেই লজিস্টিক দুঃস্বপ্ন। 2026 আইসিসি টি-20 বিশ্বকাপের আয়োজক ভারত। তবে পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে। সূচি অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর প্রথম দিন ভারতের কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। গ্রুপ পর্বে আরও যে 3টি ম্যাচ আছে সে সবই কলকাতায় ও মুম্বাইয়ে। বিশ্বকাপের জন্য লিটন দাসকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনার খবর সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মোস্তাফিজের চুক্তি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, যার ফলে রেকর্ড দামে দল পেয়েও এবারের আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজের। গত 31 ডিসেম্বর বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পরদিনই প্রায় 4 বছর বিরতির পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনে যান এবং খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন। কূটনীতিকেরা এই দুই ঘটনাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। তাদের মতে ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী। তাহলে এমন বাস্তবতায় কেন মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ এলো? ভারতের ক্রিকেট তারকাদের কারো কারো বক্তব্য, নিশ্চয়ই উপর মহলের চাপ থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার এমন সিদ্ধান্ত হয়েছে। তাহলে কি মোস্তাফিজ ইস্যুতে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের আরেকটা পর্যায়ে প্রবেশ করলো? সেটি ঘটলে বলতেই হয়, দুই প্রতিবেশী দেশের জনগণের সম্পর্ক, যোগাযোগ, ব্যবসা বাণিজ্যিক স্বার্থে বাংলাদেশ ভারতের সম্পর্কের উন্নতির বিষয়টি আরও অনিশ্চয়তার মুখেই পড়তে যাচ্ছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।